friends, this is Sneha and welcome back to my channel Nurses Notes. আজকের ক্লাসে আমরা 2021 সালের এন্ট্রান্স এক্সামে আসা ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা 2021 সালের এন্ট্রান্স এক্সামে আসা 15টি কোশ্চেনের মধ্যে 8টি কোশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটি একবার চেক আউট করে নিও। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আমার প্রতিটি ক্লাস ঠিকঠাক মতো অ্যাটেন্ড করো তাহলে একটা গভর্নমেন্ট সিট কিন্তু তোমাদেরও হতে পারে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি তোমাদের কোশ্চেনটি বলবো, তারপর 3 সেকেন্ড করে টাইম দেব। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমাদের অ্যান্সারটি ঠিক হোক বা ভুল হোক তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাও। এতে করে তোমরা কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তোমরা না পড়েও কয়টি কোশ্চেনে সঠিক অ্যান্সার দিতে পারছো। এরপর আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার ডিটেলসে আলোচনা করে দেব। এর আগের ভিডিওতে আমি 2021 সালের এন্ট্রান্স এক্সামে আসা 15টি কোশ্চেনের মধ্যে 8টি কোশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি একবার চেক আউট করে নিও। তো আজকে আমরা শুরু করছি 9 নম্বর কোশ্চেন থেকে। তো 9 নম্বর কোশ্চেনটি হলো, ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার আকার ধারণ করে। এর কারণ হলো অপশান এ স্থিতিস্থাপকতা, অপশান বি পৃষ্ঠটান, অপশান সি সান্দ্রতা অ্যান্ড অপশান ডি ঘনত্ব। টাইম স্টার্ট নাও। তোমরা এক্ষুনি আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি পৃষ্ঠটান। তোমরা কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখন আমি তোমাদের বলবো এই অপশান বি বা পৃষ্ঠটান কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার হয় কারণ তরলের পৃষ্ঠটান একে সর্বনিম্ন ক্ষেত্রফল ধারণ করতে বাধ্য করে। পৃষ্ঠটানের ভূমিকাটা কি? তরলের অণুগুলো তাদের অভ্যন্তরে থাকা অণুগুলোর তুলনায় পৃষ্ঠে অপেক্ষাকৃত বেশি বল অনুভব করে। ফলে তরল সবসময় এমন একটি আকৃতি নিতে চায় যেখানে তার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। গোলাকার আকৃতি হলো এমন একটি আকৃতি যেখানে নির্দিষ্ট আয়তনের জন্য সর্বনিম্ন ক্ষেত্রফল থাকে। তাই এখানে শিশিরবিন্দুগুলো সর্বদাই গোলাকার হয়। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি পৃষ্ঠটান। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি হলো, এআর অর্থাৎ আর্গন যার ভর সংখ্যা 40 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 18, কে অর্থাৎ পটাশিয়াম যার ভর সংখ্যা 40 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 19 এবং সিএ অর্থাৎ ক্যালসিয়াম যার ভর সংখ্যা 40 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 20। এই তিনটি মৌলকে বলা যায় অপশান এ আইসোটোপ, অপশান বি আইসোবার, অপশান সি আইসোটোন অ্যান্ড অপশান ডি আইসোকেম। টাইম স্টার্ট নাও। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি আইসোবার। কতজন সঠিক অ্যান্সারটি দিলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট আমরা দেখব এখানে অপশান বি বা আইসোবার কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: আইসোবার হলো সেই মৌলসমূহ যাদের ভর সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়। প্রদত্ত মৌলগুলি হলো আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম। যেখানে আর্গনেরও ভর সংখ্যা 40, পটাশিয়ামেরও ভর সংখ্যা 40 আর ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40। তো এদের ভর সংখ্যা 40 কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন, 18, 19, 20। তাই এগুলি হলো আইসোবার। এবং অন্যান্য অপশানগুলির যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আইসোটোপ, যেখানে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে বলা হয় আইসোটোপ। এবং অপশান সি আইসোটোন, যেটি হলো যেসব পরমাণুর নিউট্রনের সংখ্যা একই থাকে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় সেগুলিকে বলা হয় আইসোটোন। এবং অপশান ডি আইসোকেম, সাধারণত এই টার্মটি রাসায়নিকভাবে ব্যবহৃত হয় না। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশান বি আইসোবার। নেক্সট 11 নম্বর কোশ্চেনটি হলো, অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 ও 32 হয় তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? অপশান এ 49, অপশান বি 98, অপশান সি 82 অ্যান্ড অপশান ডি 66। সঠিক অ্যান্সারটি আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। অ্যাট ফার্স্ট এখানে তোমরা দেখো সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো H2SO4।
তো প্রদত্ত তথ্য অনুসারে অক্সিজেনের আণবিক ভর 32, হাইড্রোজেনের আণবিক ভর 2 অ্যান্ড সালফারের আণবিক ভর 32। এখন সালফিউরিক অ্যাসিডের মোট আণবিক ভরগুলো আমি গণনা করে দেখাই। তো H2SO4, তো H2-র মান কত? এখানে H2 বা হাইড্রোজেনের মান এখানে 2 দেয়া রয়েছে। আর সালফারের মান কত? সালফারের মান এখানে 32 দেয়া রয়েছে। নেক্সট অক্সিজেন O2-র মান আমরা জানি 16, তো এখানে দেয়া রয়েছে O4, সেক্ষেত্রে এখানে 16 × 4 হবে। ওকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে হবে অ্যান্সারটি 98। অতএব সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98 এবং সঠিক অ্যান্সারটি হলো অপশান বি 98। নেক্সট 12 নম্বর কোশ্চেনটি হলো, যদি 10 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের উপর 800 ক্যালোরি তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? অপশান এ প্রায় অর্ধেক বরফ গলে যাবে, অপশান বি সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে, অপশান সি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, অ্যান্ড অপশান ডি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে। টাইম স্টার্ট নাও। তোমরা সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 গ্রাম জল পাওয়া যাবে। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাও। এখন আমি তোমাদের বলবো এই অপশান ডি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 গ্রাম জল পাওয়া যাবে, এই অ্যান্সারটি কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: বরফকে গলিয়ে জলেতে পরিণত করতে প্রয়োজনীয় তাপমাত্রা হলো 1 গ্রাম বরফের জন্য প্রয়োজনীয় তাপ 800 ক্যালোরি পার গ্রাম, আর এখন 10 গ্রাম বরফের জন্য প্রয়োজনীয় তাপ হবে 10 × 80 = 800 ক্যালোরি। তো প্রশ্ন অনুযায়ী বরফের উপর 800 ক্যালোরি তাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ 10 গ্রাম বরফকে গলানোর জন্য যথেষ্ট। কিন্তু এই তাপমাত্রা জলকে উত্তপ্ত করার জন্য বাড়তি কোনো তাপ সরবরাহ করা হয়নি। তো সুতরাং 10 গ্রাম বরফ সম্পূর্ণ গলে যাবে, তবে তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তাই এখানে অপশান ডি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, এটি হলো সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেনটি হলো, একটি স্বরে যদি 256, 400, 512 এবং 630 কম্পাঙ্কের 4টি সুর বিদ্যমান থাকে তবে সমমেল কোনটি? অপশান এ 256 কম্পাঙ্কের সুরটি, অপশান বি 400 কম্পাঙ্কের সুরটি, এবং অপশান সি 512 কম্পাঙ্কের সুরটি, এবং অপশান ডি 630 কম্পাঙ্কের সুরটি। টাইম স্টার্ট নাও। তোমরা সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি 512 কম্পাঙ্কের সুরটি। এখন আমি তোমাদের অ্যান্সারটি ব্যাখ্যা করে দেখাবো। তো প্রশ্নে দেয়া রয়েছে 4টি কম্পাঙ্ক, 256 হার্জ, 400 হার্জ, 512 হার্জ এবং 630 হার্জ। আমাদের জানতে হবে কোনটি সমমেল হতে পারে। তো যদি এগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখি, তবে একটি শব্দে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সাধারণ উচ্চতর কম্পাঙ্কগুলো মৌলিক কম্পাঙ্কের গুণিতক বা তার সাথে সম্পর্কিত হয়। তো এখানে অপশান এ যেটি 256 হার্জ, এটি সাধারণত শুদ্ধ সুরের একটি কম্পাঙ্ক, এবং অপশান বি 400 হার্জ, এটি 256 হার্জের সাথে সরাসরি গুণিতক নয়, এবং অপশান সি 512 হার্জ, এটি কিন্তু 256 হার্জের দ্বিগুণ, যা একে সমমেল হিসেবে সম্ভাব্য করে তোলে। এবং যদি আমরা অপশান ডিটি দেখি তাহলে 630 হার্জ, এতে অতিরিক্ত মৌলিক সংখ্যা যেমন 3, 5, 7 রয়েছে, যা 256 বা 512 সাথে সরাসরিভাবে সম্পর্কিত নয়। তাই সঠিক অ্যান্সারটি এখানে হলো 512 হার্জ, অর্থাৎ অপশান সি, কারণ এটি 256 হার্জের দ্বিগুণ এবং একটি মৌলিক গুণিতকের উপর ভিত্তি করে গঠিত, তাই এটি সবথেকে যৌক্তিক সমমেল। নেক্সট 14 নম্বর কোশ্চেনটি হলো, মানুষের দেহের চক্ষু লেন্স হলো একটি, অপশান এ উভাবতল লেন্স, অপশান বি উভোত্তল লেন্স, অপশান সি সমতল দর্পণ, অ্যান্ড অপশান ডি প্রিজম। টাইম স্টার্ট নাও। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি উভোত্তল লেন্স। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে কমেন্ট বক্সে লিখে জানিও। নেক্সট আমরা এখানে দেখে নেব অপশান বি উভোত্তল লেন্স কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: মানুষের চোখের লেন্স একটি উত্তল লেন্স। উত্তল লেন্সের বৈশিষ্ট্য হলো এটি আলোক রশ্মিকে সংযোজিত করে এবং চিত্র গঠনের জন্য ব্যবহৃত হয়। তো মানুষের চোখের লেন্স দুই দিকে উত্তল হওয়ায় এটিকে উভোত্তল লেন্স বা বাই কনভেক্স লেন্সও বলা হয়, যা আলোর রশ্মিকে সংযোজিত করে এবং চিত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং অন্য বিকল্পগুলির যদি আমি বিশ্লেষণ করি তাহলে অপশান এ বা অবতল লেন্স এটি আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে, যা সাধারণত মায়োপিয়া বা কাছের জিনিসকে ভালো দেখার সমস্যা নিরসনে ব্যবহৃত হয়। এবং অপশান বি সমতল দর্পণ, এটি কোনো চিত্র গঠন করে না বরং প্রতিফলিত করে। এবং অপশান ডি প্রিজম, এটি আলোকে ভেঙে বিভক্ত করতে সাহায্য করে, তবে চিত্র গঠনের জন্য ব্যবহৃত হয় না। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি উভত্তল লেন্স। নেক্সট 15 নম্বর কোশ্চেনটি হলো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অপশান এ হাইড্রোজেন, অপশান বি নিয়ন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অপশান ডি মিথেন। টাইম স্টার্ট নাও। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি নিয়ন। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। নেক্সট আমরা এখানে দেখে নেব অপশান বি বা নিয়ন কেন হবে এখানে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস হলো রাসায়নিকভাবে অত্যন্ত স্থিতিশীল মৌল, যা সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে। এবং নিষ্ক্রিয় মৌলসমূহগুলো কী কী? হেলিয়াম, নিয়ন, আর্গন, ক্রেপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এইগুলি হলো সব নিষ্ক্রিয় মৌল। এবং নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস যা সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নিয়ন গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করায় সঠিক অ্যান্সারটি হলো অপশান বি নিয়ন। আজকের ভিডিও ভৌতবিজ্ঞান ক্লাস 2 এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা রিজনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।